প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় অভিবাসন সংশ্লিষ্ট আইন নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ শামীম আহমেদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইমিগ্রেশন বা অভিবাসন সংশ্লিষ্ট আইন নিয়ে। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে অভিবাসন বলতে আইনে কি বলা হয়েছে? আসলে এখানে অভিবাসন আমাদের যে দেশে প্রচলিত যে আইনটা আছে 2013 সালের, যেটা বিধিমালা 2017 সালে, তো এখানে অভিবাসন বলতে বোঝানো হয়েছে আইনটি হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন জি 2013। জি এই আইনে অভিবাসন বলতে বোঝানো হচ্ছে যে কোনো নাগরিক যখন বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বহিরাগমন করেন বা প্রস্তুতি, এখানে একটা বিষয় আছে যে প্রস্তুতি গ্রহণ করেছেন, সেক্ষেত্রে বলা হচ্ছে যে তারাও এই আইনের আওতায় আসবেন, এই অভিবাসন আইনের আওতায় আসবেন। ইমিগ্রেশনের বা অভিবাসনের শর্তগুলো কি কি? অভিবাসনের শর্ত হচ্ছে যে তাকে একটা নির্দিষ্ট সরকারের যে অনুমোদিত পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী তাকে আবেদন করে এবং সরকারি কর্মসংস্থান যে ব্যুরো আছে সেখানে নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত হয়ে একটা রেকর্ডিং এজেন্সি অথবা সরকার নির্ধারিত কোনো সংস্থার মাধ্যমে তাকে বিদেশি নিয়োগকারী কর্তৃক একটা নিয়োগপত্র পেতে হবে। এই নিয়োগপত্রের মাধ্যমে সে একটা ভিসা পাবে। ভিসা পেলে তাহলে আমরা আপনার বক্তব্য থেকে যেটি জানতে পারছি যে অবশ্যই যিনি ইমিগ্রেশনের প্রত্যাশী তাকে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিবন্ধিত হতে হবে। জি জি, এটাই আমাদের মানে অন্যতম শর্ত হচ্ছে তাকে আমাদের বৈধ পন্থা, আমাদের যে এই আইন অনুযায়ী তাকে নিবন্ধিত হতে হবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক ব্যক্তি দেশের বাইরে সেটেল হতে চান বা হয় আমেরিকাতে বা কানাডাতে সেটেল হচ্ছেন, তারা কি এই আইনটি তাদের জন্য প্রযোজ্য হবে? এনারা এই আইনের ভিতর আসবেন না। এই আইনে যেমন ধরেন আমরা অনেকেই এই আইনে আপনার চিকিৎসার জন্য যাচ্ছে, বাট আপনার ছাত্র বা অন্য কোনো প্রশিক্ষণের জন্য বসবাসের জন্য তারা এই আইনের মধ্যে পড়বে না। জি, যারা কর্মসংস্থান বা কর্মের জন্য যাচ্ছেন তারাই এই আইনে পড়ছেন। ইমিগ্রেশন কতভাবে হতে পারে তাহলে? এই আইন মোতাবেক ইমিগ্রেশন হতে পারে দুভাবে। যেমন আপনার সরাসরি হচ্ছে আপনার কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে হতে পারে, আরেকটা হতে পারে সরকার নির্ধারিত কোনো এজেন্সির মাধ্যমে, অথবা এই একই প্যাটার্নে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি ওখানে অলরেডি বসবাস করছেন, তিনিও আমাদের ইমিগ্রেশন এই আওতায় পড়বেন। জি, আপনি বলছেন যে যদি বহিরাগমন করতে হয় অবশ্যই বা ইমিগ্রেশন করতে হয় একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সেটি করতে হবে। রিক্রুটিং এজেন্টদের যে লাইসেন্সিং, এই বিষয়ে এই 2013 সালের আইনে সুনির্দিষ্ট প্রবিধান রয়েছে, এটির বিষয়ে জানতে চাচ্ছি। ইমিগ্রেশন আইনে এখানে শুধুমাত্র যে আইনটা আছে এখানে ইমিগ্রেন্ট ওদের কথা বলা হয়নি, এখানে লাইসেন্স থেকে শুরু করে সব কিছু। এখানে লাইসেন্সের যে বিষয়টা আছে, একজন লাইসেন্স পেতে গেলে তার কি যোগ্যতা দরকার আছে। প্রথম হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে, তার হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ পর্যাপ্ত সে যাতে এই ধরনের লেনদেন করার মতো সক্ষমতা আছে, এটাকে আমরা সাধারণত বলি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এটা থাকতে হবে। প্লাস ওনাকে TIN অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশান থাকতে হবে, এবং এই প্রত্যয়নপত্র ওনাকে অনুলিপি জমা দিতে হবে। আর যদি এটি সংশ্লিষ্ট কোন দপ্তরে দিতে হচ্ছে? এইটা আপনার বৈদেশিক কর্মসংস্থান যে দপ্তর আছে এখানে জমা দিতে হচ্ছে। আর যদি কেউ কোনো লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আপনার তা হচ্ছে এইগুলো আপনার সত্যায়িত করে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। জি, রিক্রুটিং লাইসেন্সের যে আবেদনপত্র, এটি আবেদন করার পর যদি সেটি নামঞ্জুর হয় সেক্ষেত্রে কী করণীয় রয়েছে? যদি কোনো ক্ষেত্রে এটা নামঞ্জুর হয় তাহলে উনি এটা পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন করতে পারবেন একটা নির্দিষ্ট সময়ের পর। এরপরে সরকার যদি মনে করেন যে তার আবেদন পুনর্বিচার করে যথাযথ হয় তাহলে সরকার এটাকে আবার ওনাকে অনুমোদন দিতে পারে। যে লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে রিক্রুটিং এজেন্সির, এটি তো অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের জন্য। এটি নির্দিষ্ট সময় কতদিনের জন্য বহাল থাকে বা ভ্যালিডিটি থাকে? এটা একটা নির্দিষ্ট সময় বলতে এখানে 3 বছরের জন্য দেওয়া হয়ে থাকে, যে 3 বছরের জন্য এই লাইসেন্সটা দেওয়া হয় এবং 3 বছর পরে এটাকে উনি নবায়ন করতে পারবেন। যদি এখানে উনি যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো ফিল আপ করেন, যদি কোনো কারণে
আপনার কোনো রং ওয়েতে উনি এটা ইউজ না করেন, তাহলে সরকার এটাকে আবার পুনরায় 3 বছর পর নির্দিষ্ট একটা ফিয়ের মাধ্যমে তার আবেদনের প্রেক্ষিতে এটাকে নবায়ন করতে পারেন। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক রিক্রুটিং এজেন্সি আছেন যারা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আছেন বাট কোনো বিদেশে কর্মী পাঠাচ্ছেন না, বছর পর বছর লাইসেন্স নিয়ে তারা কোনো কার্যক্রম পরিচালনা করছেন না। আবার এটিও হয়ে থাকে যে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স একজন নিয়েছেন কিন্তু ব্যবসা করছেন আরেকজন। এক্ষেত্রে সরকারের কি করণীয় রয়েছে? এই একজনের লাইসেন্স আরেকজন এখানে ইউজ করার কোনো সুযোগ নেই। এখানে সরাসরি বলা হয়েছে যে সরকার যাকে লাইসেন্সটা প্রদান করেছেন এটা হস্তান্তরযোগ্য নয়, ওনাকেই ব্যবসা পরিচালনা করতে হবে। আর হচ্ছে আপনার এই ক্ষেত্রে আপনার কোনো রকম আইনের ব্যত্যয় ঘটানোর সুযোগ নাই। জি, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যার নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া হচ্ছে তিনি যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে ওয়ারিশরা কি এই রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের মালিকানাটি পাবে কিনা? না, আসলে লাইসেন্সের মালিকানা তারা এইভাবে পাওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে আইনে বলা আছে যে কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটে তাহলে তার ওয়ারিশরা এইটা আবার নতুন করে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আবেদন করার পর সরকার যদি মনে করে যে না তার যথাযথ এখানে যে শর্তগুলো আছে সেগুলো ফুলফিল করেন, তাহলে ওনার পিতার বা ওয়ারিশ মানে ওনার যে নাম্বারটা ছিল এই এক নাম্বারটা ঠিক রেখে এবং নামটা ঠিক রেখে ওনাদেরকে দিতে পারেন। জি, এক্ষেত্রে যদি একাধিক ওয়ারিশ থাকে সেক্ষেত্রে কিভাবে এটি প্রদান করা হবে? একাধিক ওয়ারিশ থাকলে তাদের যে সমঝোতার মাধ্যমে আমাদের যে সাকসেশন অনুযায়ী যেটা সেইভাবে তাদের এই সাকসেশন অনুযায়ী তাদের মালিকানা আসবে। এবং ইভেন তারা চাইলে এটাকে লিমিটেড কোম্পানির মতো করে শেয়ার হোল্ডারের বেসিসেও তারা করতে পারেন, তারা আবেদন করতে পারেন। জি, সরকার কোন কোন ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করতে পারেন? আমাদের কিছু শর্ত থাকে, যেমন সে যদি আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা সরকার নির্ধারণ করে দিয়েছেন যে এই টাকাতে তুমি একজন শ্রমিককে বা একজন অভিবাসীকে নিতে হবে, এইটার অতিরিক্ত টাকা যদি গ্রহণ করে, সে যদি মিথ্যা আশ্বাস দিয়ে চাকরির কথা বলে একটা চাকরির জন্য বলল কিন্তু দেখা গেল যে ওখানে নিয়ে যাওয়ার পর তাকে চাকরি দিচ্ছে না, তারপরে সে নৈতিক স্খলনজনিত যে মালিক উনি কোনো সাজাপ্রাপ্ত হলেন, দণ্ডিত হলেন, অথবা উনি কোনো আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত হলেন, অথবা উনি কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত হলেন, অথবা ওনার কোম্পানি নিজেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রচলিত অন্যান্য যে আইনগুলো আছে ইমিগ্রেশন লয়ের বাইরেও সেই সব আইন দ্বারা উনি বাধিত হলেন, তাহলে ওনার এই রিক্রুটিং এজেন্সি লাইসেন্সটা বাতিল হতে পারে। যখন কোনো অভিবাসন প্রত্যাশী কোনো রিক্রুটিং এজেন্সি দ্বারা প্রতারিত হলেন বা যিনি বিদেশে যেতে চাচ্ছেন যদি রিক্রুটিং এজেন্সির এজেন্ট দ্বারা প্রতারিত হন সেক্ষেত্রে তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? যদি এরকম কিছু হয় তাহলে এই আইনেই উনি আদালতের আশ্রয় নিতে পারেন। আদালতের আশ্রয় তার ভিতর আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। সঙ্গে সঙ্গে যদি উনি প্রাথমিক ফৌজদারি মামলা দায়ের করতে পারেন এবং এই আপনার বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোতে উনি একটা আবেদনের মাধ্যমে প্রাথমিক অবস্থায় এটা সমাধানের সুযোগ আছে। এক্ষেত্রে মানব পাচার প্রতিরোধ আইনও প্রযোজ্য হতে পারে। জি, যদি কেউ কোনো মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিদেশে প্রেরণ করেন বা মানব পাচার করেন সেক্ষেত্রে এটিও একটি ওই আইন অনুযায়ী সেটি একটি অপরাধ হচ্ছে। জি, আপনি রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের ক্ষেত্রে যে জামানত দেওয়া হয়ে থাকে এই জামানতটি কি বাজেয়াপ্ত করতে পারে সরকার? অবশ্যই। এটা যদি ওখানে যে শর্তগুলো আছে এই শর্তগুলো উনি ভঙ্গ করেন, অথবা দেখা যাচ্ছে কোনো কর্মীকে উনি মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে গেলেন, পরবর্তীতে ওনাকে দেশে ফিরে আনতে সরকারের একটা এখানে অ্যামাউন্ট ব্যয় হলো বা অন্যান্য কারণে সে ক্ষতিগ্রস্ত হলো, তাহলে এই জামানতটা বাজেয়াপ্ত প্লাস ওখান থেকে কিছু অংশ দিয়েও যদি হয় তাকে এটা রিকভারি করতে পারে। আর যদি দেখা যায় যে তার এই অপকর্ম করার জন্য জামানত বাজেয়াপ্ত হলোই, দেন এটা আপনার এই তার যে অ্যামাউন্টটা তার কাছে প্রাপ্য গভর্নমেন্টের এটা হচ্ছে না, কাভার হচ্ছে না, দেন গভর্নমেন্ট এখানে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের মাধ্যমে আদালতের মাধ্যমে তার কাছ থেকে অতিরিক্ত যে টাকাটা খরচ হয়েছে সেটা আদায় করার সুযোগ আছে। জি, আমরা দেখে থাকি যে সরকার যারা বিদেশে কাজ করছেন বা ইমিগ্রেশন কর্মী রয়েছেন তাদের একটি নিবন্ধন করে থাকে। এই নিবন্ধনের প্রয়োজনীয়তা কি? এই নিবন্ধনের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন আছে, কারণ আপনি যখনই এখানে নিবন্ধিত হচ্ছেন তখন আপনি বিদেশে যখন যাওয়ার পরে কোনো প্রবলেমে পড়ছেন তখন সেখানে রাষ্ট্র আপনাকে সাপোর্ট করছে। ওখানকার দূতাবাস আমাদেরকে যে অভিবাসী ওখানে যে কোনো বিপদে পড়ছেন উনি এখানে তার চাকরি সংক্রান্ত হোক, স্বাস্থ্যগত সংক্রান্ত হোক বা মৃত্যুবরণ করলেও অনেক সহজ মৃত্যুবরণ করার পর তার রাষ্ট্রটা
দেহটা যাতে সহজেই দেশে ফিরে আসে। এবং তাহলে আমরা বলতে পারছি যিনি নিবন্ধন নিচ্ছেন তার একটি সরকার থেকে একটি কার্ড দেওয়া হচ্ছে, ওই কার্ড ব্যবহার করে উনি সরকার থেকে সুবিধা, যেগুলো প্রাপ্য সুবিধা, এগুলো নিতে পারছেন। শুধু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এই আইনটা এমন এত মানে সুন্দরভাবে করা হয়েছে, শুধু উনিই পাচ্ছেন না, এই সাপোর্টটা কিন্তু ওনার দেশে অবস্থানরত ফ্যামিলি। এখানে আপনাদের প্রতিটা ডিসি অফিসে দেখবেন যে এখানে বৈদেশিক কর্মসংস্থান হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। সেখানে তার ফ্যামিলির কেউ যদি আপনার কোনো সহযোগিতা চায়, যেমন তাদের অর্থ পাঠানোর ক্ষেত্রে, আমাদের দেশে অনেকেই কিছু না বুঝে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর একটা প্রবণতা আছে। তো বর্তমানে হেল্প ডেস্কটার কারণে একটা সঠিক গাইডলাইন পাচ্ছেন লোকাল ডিসি অফিসের মাধ্যমে, যে আপনি এইভাবেই আমাদের সরাসরি বাংলাদেশে টাকা পাঠানোর সুযোগ আছে। প্লাস তাদের ফ্যামিলিতে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের হয়রানির শিকার হতে হয়, যে আপনার বিদেশে অবস্থান করছেন তার ফ্যামিলির ক্ষেত্রে। তো সরকার এখানে একটা হেল্প ডেস্কের মাধ্যমে তার ফ্যামিলিকে এখানে কাভারেজ দিচ্ছেন। অতএব উনি যদি নিবন্ধিত না হন, এই সুযোগগুলো কিন্তু উনি পাবেন না। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক বাংলাদেশি জনগণ অবৈধভাবে বিদেশে যেয়ে থাকে কোনো রিক্রুটিং এজেন্সির সাহায্য ছাড়া, সাময়িক ভিসা নিয়ে তারা যেয়ে থাকে। এক্ষেত্রে তারা যখন দেশে আসছেন, যখন কোনো দালাল বা কারো মাধ্যমে তারা বিদেশে গিয়ে প্রতারিত হয়েছেন, সেক্ষেত্রে তারা কি আইনি প্রতিকার পেতে পারে? জি, এই আইনে তাদের জন্য প্রযোজ্য হবে। তারা দেশে ফেরার পরে তারা যে কারণে প্রতারিত হলেন, ওই প্রতারকের বিরুদ্ধে তাদের এই আইনের মাধ্যমে তারা ফৌজদারি মামলা দায়ের করে প্রতিকার পেতে পারেন। জি, শ্রম কল্যাণ উইং রয়েছে, এর দায়িত্ব কি? আমাদের ম্যাক্সিমাম আপনার দূতাবাসের অফিসেই এখানে একটা শ্রম কল্যাণ উইং আছে। সেই উইংয়ের কাজ হচ্ছে আপনার ওইখানে সে আমাদের যে লোকাল আমাদের যে ইমিগ্রেন্ট যে জনশক্তি যারা কাজ করছেন, ওনাদের কর্ম পরিবেশ দেখা, ওনাদের নিয়মিত বেতন পাচ্ছেন কিনা, ওনাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা হচ্ছেন কিনা, ওনারা কোনো অপরাধে জড়িত হচ্ছেন কিনা, বা অপরাধে জড়িত হলে ওনাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে কিনা, মামলা হলে ওনাদেরকে আইনগত সহায়তা প্রদান করা, প্লাস প্রতি বছর ডিসেম্বর মাসে এই সংক্রান্ত, এবং কেউ যদি মৃত্যুবরণ করছেন কিনা, মৃত্যুবরণ করলে তাদের দেহটা দেশে পাঠানো, এই সংক্রান্ত টোটাল একটা রিপোর্ট আকারে উনি প্রতি বছর ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশ সরকার বরাবর আমাদের দেশে প্রেরণ করবেন। জি, এটা হচ্ছে ওনার কাজ। জি, অনেক কর্মী যাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না বা কাজ দেওয়া হচ্ছে না, বা প্রতিশ্রুতি অনুযায়ী যে বেতনের কথা বলা হয়েছিল সেই বেতনের থেকে অনেক কম বেতন দেওয়া হচ্ছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাকে বিদেশে নেওয়ার পরে যে প্রতিষ্ঠানে তাকে নেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছে বা ছাঁটাই করেছে, যে কারণে তিনি বেকার হয়ে উনি জীবনযাপন করছেন বিদেশের মাটিতে। এক্ষেত্রে সরকারের কি করণীয় রয়েছে? এই ক্ষেত্রে সরকার আপনার বৈদেশিক কর্মসংস্থান, কারণ যে প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে সেই প্রতিষ্ঠান কি উপযুক্ত প্রতিষ্ঠান কি না, তিনি কি শ্রমিকদের ঠিকভাবে বেতন দিতে পারবেন কি না, এটি নিশ্চিত করবেন কে? এটি কি রিক্রুটিং এজেন্টের দায়িত্ব? এটা হচ্ছে রিক্রুটিং এজেন্সির অবশ্যই দায়িত্ব, এবং তাদের শুধু এখানে যৌথ দায় আছে। রিক্রুটিং এজেন্সি যিনি বাংলাদেশের যে প্রতিনিধি আছেন এজেন্সি, যে তার দায়িত্ব এটাকে দেখভাল করা, সাথে সাথে ওইখানকার যে দূতাবাস ওনারা এটাকে তদারকি করবেন। এখানে নিয়োগকর্তা এবং এখান থেকে রিক্রুটিং এজেন্সি, এরা দুজনই সমানভাবে এবং যৌথভাবে দায়ী। তবে এক্ষেত্রে যিনি বিদেশে যাচ্ছেন, যিনি শ্রমিক, তিনি নিজেও চাইলে যাচাই করে দেখতে পারেন যে প্রতিষ্ঠানটি কি ধরনের ব্যবসা করে থাকে, তার প্রতিষ্ঠানটি ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে সতর্কতা অবলম্বন করে তারপরই বিদেশে যাওয়াটা উচিত। অবশ্যই এখানে যেমন আমরা বলি সাধারণ ক্ষেত্রে ক্রেতা সাবধান নীতি বলে থাকি। আপনি এখন অনলাইনের যুগ, আপনি নিজে ইচ্ছা করলে উনি কিন্তু দেশে বসে ওই কোম্পানি সম্পর্কে তথ্য নিতে পারেন, অথবা উনি যদি আপনার তথ্য প্রযুক্তি ইউজ করতে না জানেন, তাহলে বৈদেশিক কর্মসংস্থান আমাদের যে অফিস আছেন বাংলাদেশে, সেখান থেকে উনি কিন্তু তথ্যগুলো সঠিকভাবে নিতে পারেন, যে আমি এখানে যাচ্ছি, আমার এই প্রতিষ্ঠানে আসলে ওনাদের আমাকে বলা হচ্ছে আমাকে এত ডলার দিবে বা এত দিরহাম আমার স্যালারি হবে, আমাকে এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা দিবে, আপনারা একটু আমাকে যাচাই করে দেখুন। এই সহযোগিতা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সরকার করছে, কিন্তু অনেকেই দালালের চক্করে পড়ে এগুলো বলতে চায় না। এবার আমি আপনাকে এই সংক্রান্ত একটা উদাহরণ দিতে পারি। আমি একটা প্রতিষ্ঠানের অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। ওই প্রতিষ্ঠানটা বিদেশে ম্যান পাওয়ার পাঠান। তো সেই ক্ষেত্রে মাত্র 65,000 টাকায় সৌদি আরবে নেওয়া হচ্ছে। আপনার এখানে তাদেরকে থাকা খাওয়া সকল সুযোগ সুবিধা, বাংলাদেশি টাকার 50,000 টাকার মতো তারা স্যালারি পাচ্ছে।
মাত্র 65,000 টাকা নিচ্ছে। তো এখানে কিছু দালাল চক্র এর ভিতরে ঢুকে করছে কি, আমি গ্রামের কিছু লোকজন, তারা তো এত কিছু বোঝে না, এই ক্ষেত্রে তাদের কাছ থেকে 5 থেকে 6 লাখ টাকা নেওয়া হয়েছে। পরবর্তীতে দেখা গেল কি, আপনার সৌদি আরবের যে এবং আমেরিকান ডোমিনোস পিৎজা বলি কোম্পানির নামটা, তারা যখনই জানতে পারছে যে আমরা মাত্র 65,000 টাকা ডিমান্ড করেছি তাদের আসা যাওয়ার জন্য, ইভেন আমরা সংশ্লিষ্ট যে এজেন্সি আছে তাদেরকে আমরা প্রতি পার্সন অনুযায়ী 50,000 টাকা করে দিয়েছি, তাহলে একজন সাধারণ শ্রমিক যদি 5 লাখ 6 লাখ টাকা দিয়ে দেশে বা এখানে আসতে হয়, তখন আমাদের এই যে সুযোগ 5,000 লোক নেওয়ার কথা ছিল, সেই চুক্তি তারা ক্যান্সেল করে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত দেশ প্লাস এখানে সাধারণ জনগণ যারা ছিল তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হলো। তো এই জন্যই বিষয়টা আসলে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। দুই পক্ষকে সততা, এখানে আসলে সততাটা মেন। আপনার রিক্রুটিং এজেন্সিকে শুধুমাত্র আইনে আটকাইলে হবে না, আইনের সাথে তাদের নীতি নৈতিকতার বিষয়টা আসতে হবে। রিক্রুটিং এজেন্সিদের নিয়ে যে এই আইনটি, যেটি আপনি 2013 সালের আইনটি বলছেন, তাছাড়া মানব পাচার প্রতিরোধ আইনও আছে, এই আইনগুলো থাকার পরেও আমরা দেখছি মানব পাচার কিন্তু হচ্ছে। বিশেষ করে আমরা দেখছি লিবিয়াতে নিয়ে বিভিন্ন জঙ্গলে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন প্রবাসী শ্রমিকদেরকে। এক্ষেত্রে এই আইনগুলোর কি কার্যকারিতা মানে কার্যকর করতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা? এই আইনটা আসলে একটা সময়োপযোগী আইন, বাট আইন ইমপ্লিমেন্টে যারা আছেন ওনাদেরকে আরেকটু সতর্ক হতে হবে, কারণ এখানে ইন্টেলিজেন্সি ব্রাঞ্চের কাজটা বেশি। কারণ যে এজেন্সিগুলো এখানে কাজ করতেছে তাদেরকে তদারকিটা করা দরকার। আর প্লাস হচ্ছে আমরা যারা এই বাংলাদেশে যে অভিবাসী যাচ্ছেন, ওনারা যে লোভের বশবর্তী হচ্ছেন, এইটা ওনাদেরকে বুঝতে হবে যে সরকার যেখানে আমাদের বৈধ পন্থায় নেওয়ার সুযোগ। অ্যাডভোকেট শামীম আহমেদ, যারা যাচ্ছে তারা কিন্তু অনেকেই কিন্তু সেভাবে শিক্ষিত নন, তারা কাজেই তাদের জন্য সব কিছু সতর্কতা অবলম্বন করে যাওয়াটাও কিন্তু কঠিন। তারা কিন্তু বিভিন্ন কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যাচ্ছেন। হ্যাঁ, এইটা একটা জিনিস দেখা যায় যে দেখবেন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ, তারা হচ্ছে একটা প্রতিষ্ঠানের হচ্ছে বস হিসেবে জবে তারা যাচ্ছে ওখানকার বস, আর আমাদের দেশের জনগণ যাচ্ছে লেবার হিসাবে, আনস্কিলড পিপল আমরা বেশি যাচ্ছে। আর প্লাস হচ্ছে শুধু এটাও না, আমি এখানে দেখেছি, মানে এই জিনিসটা একটু আপনার সঙ্গে সংযুক্ত করি, যেমন ইটালিতে আমি রিসেন্ট দেখতেছি 15 লাখ 20 লাখ টাকা খরচ করে মাস্টার ডিগ্রি হোল্ডার, সে কিন্তু এই ব্যাক ডোর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, অনেকেই পৌঁছিয়ে গেছে। বাট এইটা শিক্ষিত অশিক্ষিত সবার ভিতরে বিভিন্নভাবে ইউরোপে ঢুকতে পারলেই হচ্ছে, বাট জীবনটা তার কিভাবে যাচ্ছে না যাচ্ছে, তার লাইফ রিস্ক নিয়ে, এইটা বিষয় আসলে শিক্ষিত এবং অশিক্ষিত দুইজনদের ভিতরই সচেতনতা নাই। এই জন্য আমি যেটা মনে করি, লোকালভাবে আপনার স্থানীয় সরকারে যারা আছেন ওনাদেরকে একটু এই বিষয়গুলো লোকালে বোঝানো উচিত, যাতে মানুষ জনগণ এইভাবে যে বিভ্রান্তিতে না পড়ে। জি, সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি, যারা বিদেশে কর্মী রয়েছেন, কাজ করছেন, প্রবাসীরা রয়েছেন, তারা আমাদের দেশে আমাদের যে বৈদেশিক রিজার্ভ, এই রিজার্ভে তাদের কিন্তু অবদান অনেক বেশি থাকে। তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন, এই রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতি সচল থাকছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রেই বলছেন যে তারা দূতাবাস থেকে বা এয়ারপোর্টে যখন তারা নামছেন, তারা হয়রানির শিকার হয়ে থাকেন। এটি বন্ধে সরকারের কি করণীয় রয়েছে? আসলে এটা একটা দুঃখজনক, মানে তাদেরকে আসলে ভিআইপি মর্যাদা দিয়ে আনা উচিত। কারণ আজকে দেখেন, যতই মন্দা বলছেন, আমাদের অর্থনীতি চালিকা শক্তি আজকে ঠিক রাখার অন্যতম মানে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা পালন করছেন। অতএব এইখানে আমাদের সরকারের তদারকি একটু বাড়ানো উচিত, কারণ উপর মহল থেকে কিন্তু সবাই চাচ্ছেন যে তাদেরকে সঠিকভাবে তদারকি করে যাতে তারা সুন্দরভাবে আসতে পারেন, এম্বাসি থেকে যাতে তারা হেল্পগুলো পান। বাট আমাদের যারা নিচু লেভেলের দেখা যাচ্ছে সরকারি কর্মচারী আছেন, তারা অল্প কিছু টাকার বা লোভের বশবর্তী তাদের সাথে অনেক হয়রানিমূলক আচরণ করছেন। তাদের ব্যাগ লাগেজ এগুলো মানে নিয়ে আমরা দেখছি, মাঝে একটা দেখলাম পত্রিকাতে আসছে যে খুবই বাজে অবস্থা। তো এইটাই আসলে উচিত হচ্ছে তাদেরকেও বুঝতে হবে যে এরাই আমাদের অর্থনৈতিক চালিকা শক্তিকে ঠিক রাখছে, এবং সরকারের প্রতিটা এজেন্সিকে আরেকটু কঠোরভাবে যাতে নিয়ন্ত্রণ করা উচিত, যাতে এদের সাথে কোনো রকম বিরূপ আচরণ না করা হয়। তারা আমাদের ভাই, এবং তারা যাতে যথাযথ মর্যাদা পেয়ে থাকে, যাতে, কারণ তাদের কারণে আমাদের অর্থনৈতিক ভাবে আমরা এখনো সচল আছি। জি, শেখ শামীম আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এখানে এসে কিছু বলার জন্য।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।